Hello everyone. কি অবস্থা সবার? একটু সাউন্ডটা ঠিক আছে কিনা জানাও তো। ওকে, সাউন্ড ঠিক আছে তাই না? আচ্ছা, সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফাইনাল ফাইটের আজকে সপ্তম লেকচারে। আজকে আমরা প্রথমবারের মতো প্রথম পত্র পড়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, সবাইকে একটু মেনশন করে দাও তোমার বন্ধুদেরকে। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে 30 সেকেন্ডস টাইম নিতে বলছি, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করো। ওকে, সো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো? সবার দিনকাল কেমন চলছে? আচ্ছা, দেখি আমরা একটু আসলে আজকের ক্লাসের লেকচারের আলোচনা কি। এমসিকিউ সলিউশন পার্ট 1। এমসিকিউ সলিউশনের মোট 4টা পার্টে ক্লাস নিব। আমি চেষ্টা করব 10 থেকে 12টা প্যাসেজ এই 4টা ক্লাসের মধ্যে বুঝিয়ে বুঝিয়ে পড়ে দেওয়ার জন্য, এবং সেগুলোর এমসিকিউ গুলো যে পরীক্ষায় এসেছে, যেই কলেজে এসেছে, সেগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। সো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি, চলো। আচ্ছা, প্রথম কথা একটু বলি, তোমরা একটু উত্তর করো। আমরা যখন একটা কোয়েশ্চেনের বা প্যাসেজ পড়তে যাচ্ছি, এমসিকিউ অথবা কোয়েশ্চেন, সেক্ষেত্রে আসলে কোনটা দিয়ে শুরু করব? আমরা কি প্যাসেজটা প্রথমে পরীক্ষার হলে যখন প্রশ্নটা পাবো, আমরা কি হলের মধ্যে প্রশ্নটা পেয়ে প্যাসেজটা পড়া শুরু করে দিব, নাকি এমসিকিউ আর কোয়েশ্চেন গুলো আগে একটু চোখ বুলিয়ে নিব? একটু জানাও। প্রথম প্রশ্ন, আগে কি পড়বা? আগে কি তুমি পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার সাথে সাথে তুমি কি প্যাসেজ পড়বা, নাকি তুমি প্রথমে এমসিকিউ গুলো দেখে নিবা? এই দুটোর মধ্যে কোন প্রসেসটাকে তুমি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে করো? ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে, একটু চোখ বুলিয়ে নিব, রাইট? আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, চলো। তাহলে এই যে প্যাসেজ বা এমসিকিউ গুলো আমরা যখন সলভ করছি, তখন এই ব্যাপারটা আমরা একটু মাথায় রাখবো যে আমরা পরীক্ষার হলে প্রশ্নটা পেয়ে আমরা প্যাসেজটা মুখস্থ বা পড়ার চেষ্টা করব না। কারণ এতে কি হয় খেয়াল করো, আমরা যদি প্যাসেজটা পড়ে যাই, তাহলে যখন এমসিকিউর ক্ষেত্রে যাব, তখন এমন হবে যে আমি কি পড়ে আসছি আমার মাথায় আসলে নাই, কারণ অনেক বড় একটা প্যাসেজ পড়ছি। সো সেই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েটা কোনটা? ওই হচ্ছে তুমি আগে এমসিকিউ গুলো একবার দেখবা। এতে যেটা হবে, তোমার এমসিকিউ কোনটা আসছে, অপশনগুলো কি কি আছে, সেই জিনিসটা তোমার মধ্যে চোখে বা মাথায় তোমার ভাসবে। তো এই পড়ার সময় তুমি এমসিকিউ ধরতে পারবা যে কোনটা কোনটা আমার প্রশ্নে ছিল। ওকে, চলো আমরা আজকে প্রথম প্রশ্ন একটু খেয়াল করি। বোর্ডের সবকিছু দেখা যাচ্ছে? একটু দেখো তো। আসলে এত জিনিস আসলে টাইপ করে পারবো না, তো আমি এটাকে আসলে কি করছি জানো, আমি হচ্ছে একদম স্ক্রিনশট নিয়ে করে ফেলছি। তুমি লেখা দেখতে পারো? দেখো তো, একটু ভাইকে জানাও তো। আমি কিন্তু বোর্ডে দেখতে পারতেছি। এই লেখাগুলো কি পড়া যায়? যা আছে এই যে আমি পড়ি, দেখো, dreams have fascinated philosophers for thousands of years, but only recently have dreams been subjected to empirical research and scientific study. পড়া যাচ্ছে? ক্লিয়ার না? গুড, এই তো ফাইন, পড়া যায়, ফাইন। তাহলে আর কোনো সমস্যা নেই, চলো। তাহলে আমরা এই যে হোয়াট ইজ ড্রিম, এই প্যাসেজটা পড়ার আগে আমরা একটু এমসিকিউ গুলো একটু দেখে ফেলি, চলো।
এখানে হচ্ছে আমাদের 10টা এমসিকিউ আছে, সবগুলো কি বোঝা যাচ্ছে? সবগুলো হয়তো বোঝা যাচ্ছে না, একটু জুম আউট করে নেই। আচ্ছা, সমস্যা নাই, আমরা টান দিয়ে নিচে পড়তে পারবো। ওকে, চলো আমরা উপর থেকে একটু এমসিকিউ গুলো পড়ি। আমরা একটু এমসিকিউ গুলাকে এক নজর দেখে নিব, তারপর আমরা আমাদের পড়ায় যাব। চলো, প্রথম প্রশ্ন কি, হোয়াট ডাজ, এটা কি বলছে এখানে, হোয়াট ডাজ ড্যাশ মিন? আচ্ছা, ওয়ার্ডটা বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু দেখি, আমার আরেকটা পিডিএফ আছে, ওইখানে একটু দেখা যাবে আশা করি। ওয়ার্ডটা আমি একটু ক্লিয়ার হয়ে নিই। হ্যাঁ, এটা আসলে বোর্ডের সাথে কনজাস্ট মানে অ্যাডজাস্ট হচ্ছে কিনা আমি এটা আসলে বুঝতে পারি নাই, একটু বেশি জুম হয়ে গেছে। প্রথম এমসিকিউটা ছিল হচ্ছে হোয়াট ডাজ, হ্যাঁ এখানেও তো নাই, ওয়েট, বাফলিং, রাইট, বাফলিং। ওয়ার্ড হচ্ছে বাফলিং। হোয়াট ডাজ বাফলিং মিন? ওকে, তাহলে ওয়ার্ডটা একটু নোট করে ফেলো, এখানে ওয়ার্ডটা ছিল হচ্ছে বাফলিং, BAFFLING। ওকে, বাফলিং। আচ্ছা, তাহলে আমার যখন প্যাসেজ পড়বো আমরা এই শব্দটা মাথায় রাখবো যে বাফলিং শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে। ওকে, তাহলে এইটা আমাদের একটা প্রশ্ন গেল যে বাফলিং শব্দটার আসলে অর্থটা কি। 2 নম্বর, when does a man dream a dream? একজন মানুষ কোন সময়টাতে স্বপ্ন দেখে? ওকে, সকালে, বিকালে, রাতে, ঘুমের মধ্যে কখন দেখে? Which of the following statements is true? এই নিচের স্টেটমেন্ট যেগুলো রয়েছে এর মধ্যে কোন স্টেটমেন্টটা সত্য? আচ্ছা, what could be the closest meaning of vivid? এই যে vivid ওয়ার্ডটা আছে, এই vivid শব্দটার আসলে closest meaning মানে সিনোনিমটা কি? Which of the following is the correct meaning of unravel? Unravel যে শব্দটা আছে এইটার অর্থটা প্যাসেজে কি আছে? Unravel, বোঝার চেষ্টা করো। আমরা জাস্ট প্রশ্নটা পড়ছি, প্রশ্নে কোথায় কোন ওয়ার্ডটা আছে আমি সেটা ধরার চেষ্টা করতেছি। প্যাসেজ পড়ার সময় জন্য আমি মার্ক করতে পারি যে এই ওয়ার্ডটা এমসিকিউ আছে, এইটা আমার পড়তে হবে, এটা আমার বুঝতে হবে। তারপর কি আছে? Which of the following is the correct meaning of come up with? এই কাম আপ উইথ ওয়ার্ডটা বা ফ্রেজটা, এই ফ্রেজটার অর্থ আসলে কি? কাম আপ উইথ। উই often find ourselves dash during dream. আমরা মাঝে মাঝে আমাদের নিজেদেরকে স্বপ্নের মধ্যে কোন অবস্থায় পাই? What does the phrase thousands of years, এই thousands of years বলতে আসলে কি বোঝানো হয়েছে? এইটাও আমাদের জন্য একটা প্রশ্ন। তারপরে আসি, এখানে কি আছে? এখানে আছে কি দেখো, যে এখানে বলেছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিসগাস্ট মিন? ডিসগাস্ট শব্দটার অর্থ আসলে কি? এটা একটা প্রশ্ন। দ্য ইন্টারপ্রেটার অফ ড্রিম ইজ কি? ইন্টারপ্রেটার অফ ড্রিম এটা কি ধরনের বই? ওকে, আমাদের 10টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন দেখা যাচ্ছে না, বাকি 9টা প্রশ্ন দেখা যাচ্ছে। ওকে, চলো আমরা এবার এই প্রশ্নগুলো সমাধান করার জন্য আগে প্যাসেজটা পড়ে নিই। চলো, কি কি প্রশ্ন আসছে, কি আসছে আমরা সব বোঝা শেষ, এখন আমরা প্রশ্নগুলো সলভ করব প্যাসেজটা পড়ে পড়ে। ওকে, এবার আসি আমরা একটু প্যাসেজটায়। চলো সবাই প্যাসেজ পড়ার জন্য একটু মনোযোগ দিয়ে রেডি হও। দেখি আমরা প্যাসেজটা অর্থটা বুঝি। Dreams have fascinated philosophers for thousands of years. কি বলেছে খেয়াল করো তো, যে Dreams have fascinated philosophers for thousands of years. তাহলে একটা এমসিকিউ কিন্তু আমরা এখানে পাচ্ছি, thousands of years. ওকে, thousands of years এর মিনিং কি বলতো? এটার বাংলা হচ্ছে শত শত বছর ধরে, অনেক বছর ধরে। এই 1000 মানে 1000 না, এই 1000 মানে 100 না, এই 1000 মানে হচ্ছে হাজার হাজার বছর, অনেক বছর যাবত। তাহলে এটা একটা লং ডিউরেশন অফ টাইম। তাহলে কি বলেছে এখানে, যে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, ফ্যাসিনেটেড মানে হচ্ছে মুগ্ধ করা, বিস্মিত করা। তাহলে স্বপ্ন মানুষদেরকে বিস্মিত করে আসছে কত বছর ধরে? হাজার হাজার বছর ধরে, অনেক বছর ধরে স্বপ্ন মানুষকে বিস্মিত করে আসছে। বাট অনলি রিসেন্টলি, কিন্তু অতি সম্প্রতি, একেবারে গত হয়তো 50-60 বছরের মধ্যে, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ এন্ড সায়েন্টিফিক স্টাডি। কিন্তু অতি সম্প্রতি স্বপ্নের ব্যাপারটা, স্বপ্ন জিনিসটা কি, কেন স্বপ্ন দেখি, স্বপ্নের উদ্দেশ্য কি, এই ব্যাপারগুলো অতি সম্প্রতি
এমপিরিক্যাল রিসার্চ মানে হচ্ছে গবেষণামূলক যেই কি বলা যায় পরীক্ষা এবং বৈজ্ঞানিক পরীক্ষার আন্ডারে আনা হয়েছে। তাহলে প্রথম লাইনটা বলেছে যে স্বপ্ন মানুষকে মানে অনেক বছর যাবত মুগ্ধ করে আসছে, বিস্মিত করে আসছে, অবাক করে আসছে যে কেন স্বপ্ন দেখে মানুষ। কিন্তু অতি সম্প্রতি, খুব সম্প্রতি স্বপ্নের এই ব্যাপারটা মানুষ বৈজ্ঞানিক গবেষণায় চিন্তা করা শুরু করেছে। এই হচ্ছে মূল লাইন। চান্সেস আর দ্যাট এমনটা হতে পারে যে ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউরসেলফ পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ আ ড্রিম। কন্টেন্ট অর্থ কি? বিষয়বস্তু। পাজলিং মানে হচ্ছে, পাজলিং শব্দের অর্থ হচ্ছে তুমি হয়তো হতবাক হয়েছ। চান্সেস অফ দ্যাট এমনটা হতে পারে যে, এমনটা সুযোগ রয়েছে যে ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউরসেলফ, তুমি মাঝে মাঝেই বা কখনো কখনো তোমাকে খুব মানে কনফিউজড পেয়েছো। এখানে পারপ্লেক্স মানে কি? পারপ্লেক্স বা পাজল মানে হচ্ছে কনফিউজড হওয়া, হতবম্ব হয়ে যাওয়া বা অবাক হয়ে যাওয়া। তাহলে একটা অ্যান্সার কিন্তু পাচ্ছে এখানে। ওভার দ্য কন্টেন্ট অফ আ ড্রিম, যে স্বপ্নের বিষয়বস্তু সম্পর্কে তুমি মাঝে মাঝে হয়তো বিস্মিত হয়েছে যে স্বপ্নে আসলে কি দেখি, স্বপ্ন কেন দেখি, স্বপ্নের মধ্যে থাকেটা কি, এই ব্যাপারটা নিয়ে। অর পারহ্যাপস ইউ হ্যাভ ওন্ডার্ড, ওন্ডার মানে হচ্ছে হতবাক হওয়া, অথবা তুমি মাঝে মাঝে হতবাক হয়েছো যে ওয়াই ইউ ড্রিম অ্যাট অল, তুমি আসলে স্বপ্ন দেখোই বা কেন। স্বপ্নের বিষয়বস্তু নিয়ে হয়তো চিন্তা করেছো, অথবা মাঝে মাঝে চিন্তা করেছো যে আসলে স্বপ্নটা আমরা দেখি বা কেন, স্বপ্ন দেখার কারণ কি, স্বপ্ন কোত্থেকে আসে, এই ব্যাপারগুলো তোমার প্রশ্নে এসেছে। ফার্স্ট, প্রথমত লেটস স্টার্ট বাই আনসারিং এ বেসিক কোয়েশ্চেন। চলো একটা সহজ প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের আলোচনা শুরু করা যাক। এই আলোচনা শুরু হচ্ছে, হোয়াট ইজ আ ড্রিম? স্বপ্ন জিনিসটা কি? আ ড্রিম ক্যান ইনক্লুড, একটা স্বপ্নের মধ্যে থাকতে পারে এনি অফ দ্য ইমেজেস, যে কোনো চিত্র, ছবি, থটস, চিন্তা, এন্ড ইমোশনস, এবং যে কোনো ধরনের আবেগ থাকতে পারে স্বপ্নে। আমাদের স্বপ্নে যা স্বপ্ন দেখি সেটা হতে পারে একটা চিত্র, সেটা হতে পারে একটা চিন্তা, সেটা হতে পারে একটা আবেগ। দ্যাট আর এক্সপেরিয়েন্সড ডিউরিং স্লিপ, যেগুলো স্বপ্নের মধ্যে আমরা দেখি, ঘুমের মধ্যে। তাহলে বলেছে যে স্বপ্ন হতে পারে কোনো একটা চিত্র, কোনো একটা চিন্তা, অথবা কোনো একটা ইমোশন বা আবেগ, যেটা আমরা ঘুমের মধ্যে দেখি, ঘুমের মধ্যে জিনিসটা দেখতে হয়। আর ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারি ভিভিড, একটা ওয়ার্ড পেলাম, ভিভিড। ভিভিড মানে হচ্ছে খুবই প্রাণবন্ত, খুবই স্পষ্ট, যে জিনিসটা মনে থাকে। তাহলে ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড, স্বপ্ন হতে পারে অসাধারণভাবে খুবই প্রাণবন্ত, মনটাই ফুরফুর হয়ে গেছে স্বপ্ন থেকে ওঠার পরে, যে কি চমৎকার জিনিস, খুবই মানে খুবই এনথুজিয়াস্টিক, খুবই ইন্সপায়ারিং মনে হতে পারে। অর ভেরি ভেগ, অথবা হতে পারে খুবই অস্পষ্ট, কি দেখছো কিছুই মনে নাই। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, এটা থাকতে পারে খুব আনন্দপূর্ণ আবেগে ভরা একটা স্বপ্ন হতে পারে। অর ফ্রাইটেনিং ইমেজেস, অথবা সেই স্বপ্নটা হতে পারে ভয়ঙ্কর চিত্রে ভরা। তোমার স্বপ্নটা হতে পারে আনন্দে ভরা, অথবা স্বপ্নটা হতে পারে ভয়ে ভরা। অর্থাৎ এইখানে বলেছে যে কখনো কখনো স্বপ্ন জিনিসটা আমাদের কাছে স্পষ্ট থাকে, যে আমি কি দেখলাম রাতের বেলা স্বপ্ন, তার সকালে সব মনে আছে, আমি আমার মাকে বলছি, বাবাকে বলছি, বা যার কাছে বলছি, দ্যাট ইজ কমপ্লিটলি ক্লিয়ার। ওকে, বাট সামটাইমস ইট ইজ ভেরি আনক্লিয়ার, ইট ইজ ভেরি ভেগ। স্বপ্নে কি দেখেছো এই কনসেপ্টটা তোমার মনে নাই, কি হয়েছে, কি ঘটেছে, কাকে মারছি, কে আমাকে মারলো, কিছুই মনে নাই। দ্যাট ইজ কল্ড ভেগ, মনে নাই। আবার স্বপ্ন হতে পারে জয়ফুল ইমোশনে ভরা, অর্থাৎ তোমার যে ব্যাপারটা নাই, যে স্বপ্নে দেখার পরে ভালো লাগতেছে, এই আমি টাকা পাইছি, আমি রেস্টুরেন্টে গিয়ে খাইলাম, আমি ঘুরতে গেলাম, এরকম হয়। আবার স্বপ্নে খুব ভয়ঙ্কর কিছু হতে পারে, যে আমাকে বিল্ডিং থেকে কেউ ফেলে দিছে, তারপরে আমাকে কেউ ছুরি দিয়ে খাই দিয়েছে, আমার কেউ গুলি করে দিয়েছে। এই ধরনের ব্যাপারও স্বপ্নের মধ্যে ঘটতে পারে। ফোকাসড এন্ড আন্ডারস্ট্যান্ডেবল, স্বপ্ন হতে পারে খুবই ফোকাসড, হ্যাঁ, একটা বিষয়ের উপর নির্ধারিত, এবং আন্ডারস্ট্যান্ডেবল, স্বপ্নটা বোঝা যায়, কি দেখেছো, কি হয়েছে, সব বুঝতে পারতেছো। অর আনক্লিয়ার এন্ড কনফিউজিং, অথবা স্বপ্ন হতে পারে খুবই অস্পষ্ট এবং দ্বিধান্বিত, অর্থাৎ কেন হইলো এটা, কনফিউজ, তুমি কেন স্বপ্ন দেখেছো, এই স্বপ্নটা কোত্থেকে আসলো, স্বপ্নটার বিষয়বস্তু তোমার সাথে কিভাবে রিলেটেড, এটা কনফিউজড, তুমি কনফিউজড, তুমি জানো না যে স্বপ্নের সাথে তোমার রিলেশনটা কোন জায়গায়। হোয়াট পারপাস ডু ড্রিমস সার্ভ? আচ্ছা,
এখানে প্রশ্ন, ওয়াই ডু উই ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি? হোয়াট পারপাস ডু ড্রিমস সার্ভ, স্বপ্ন আসলে কোন কার্যকারিতা, কোন উদ্দেশ্য রয়েছে স্বপ্নের? তাহলে প্রশ্ন কি করেছে, স্বপ্ন আমরা কেন দেখি, স্বপ্নের উদ্দেশ্যটা কি? তাহলে পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য কোনো কিছুর। এখন বলছে যে আমরা একটা দেখলাম যে স্বপ্ন জিনিসটা কি, এটা আমরা বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে স্বপ্নটা আমরা কেন দেখি, অথবা স্বপ্নের উদ্দেশ্য কি, এটা কোত্থেকে আসে আমাদের লাইফে? While many theories have been proposed, propose মানে কি, প্রস্তাবনা দেওয়া হয়েছে। ওকে, এখানে while শব্দ হচ্ছে যদিও, যদিও অনেক তত্ত্ব, স্বপ্নের ব্যাপারটা যে এই কারণে স্বপ্ন হয়, এই কারণে স্বপ্ন হয়, অনেক বৈজ্ঞানিক, অনেক গবেষক অনেক তত্ত্ব প্রকাশ করেছেন, তত্ত্ব, থিওরি, যদিও তারা প্রকাশ করেছেন, প্রস্তাব দিয়েছেন অ্যাবাউট দ্য রিজন অ্যান্ড ফাংশন অফ ড্রিমস, স্বপ্নের কারণ এবং কার্যক্রমের ব্যাপারে। রিজন অর্থ কি, কারণ, ফাংশন অর্থ হচ্ছে কার্যক্রম। যদিও অনেক গবেষকরাই স্বপ্ন কেন হয় এটার কারণ ও কার্যক্রম সম্বন্ধে কি করেছে। কারেন্ট নাই, আজকে ক্লাস করা যাবে না। ওকে, কারেন্ট না থাকলে তো এটা আমাদের হাতে নাই, যে জিনিসটা আমাদের হাতে নাই ওইটার জন্য আসলে আফসোস করার কিছু নাই। তুমি রেকর্ডেড দেখবা, আসলে লাইফে আমাদের এমন ঘটে যে অনেক কিছু আমরা করতে চাই কিন্তু আমাদের হাতে থাকে না। ভাইয়া, ঘোলা দেখা যায়, এই যে আমি এখানে দাঁড়ালে ঘোলা দেখা যায় না। হ্যাঁ, আমি এখানে দাঁড়ালে ঠিক আছে, আমি ওইখানে গেলে ঘোলা দেখা যায়, ক্লাস দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা আসি। ওকে, এখন বলছে যে অনেক স্বপ্নের কারণ এবং স্বপ্নের কার্যক্রম সম্পর্কে যদিও অনেক ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে, তত্ত্ব দেওয়া হয়েছে, নো কনসেনসাস, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। কনসেনসাস মানে হচ্ছে কোনো ঐক্যমত, একমত, একটা সেন্টার প্লেস, একটা সেন্ট্রাল জায়গা, একটা ইউনাইটেড ডিসিশন। কনসেনসাস মানে কি, ঐক্যমত, অর্থাৎ সবাই মিলে একটা সিদ্ধান্তে আসা। বাট নো কনসেনসাস হ্যাজ এমার্জ, এমার্জ হচ্ছে তৈরি হওয়া, উদ্ভূত হওয়া, সৃষ্টি হওয়া। এত এত তত্ত্ব দিলেও কোনো একটা সঠিক সিদ্ধান্তে মানুষ আসতে পারে নাই যে এইটাই সবাই মেনে নিয়েছে, এমনটা হয়নি। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন আ ড্রিমিং স্টেট, ড্রিমিং স্টেট মানে কি, স্বপ্নে থাকা অবস্থায়। তাহলে স্বপ্নে থাকা অবস্থায় যে সময়টা আমরা কাটাই সেটাকে বিবেচনা করে দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিমস, সত্য বিষয় হলো স্বপ্ন আমরা জানি, যে আমরা বলি যে স্বপ্নে আমরা কম সময় থাকি, স্বপ্নে আমরা বেশি সময় থাকি, এটা কিন্তু আমরা বলি যে একটা এই ধরনের একটা কথা তোমরা শুনে থাকবা যে স্বপ্নের মধ্যে আমরা নাকি মাত্র 3 সেকেন্ড থাকি, 3 সেকেন্ডে নাকি স্বপ্ন আমরা দেখে ফেলি, বুঝছো, এরকমটা বলে থাকে। আবার অনেক লোকেরা বলে যে স্বপ্নের মধ্যে অনেক সময় থাকে, এমনটা হয়। কিন্তু তোমরা জেনেছো কিনা জানি না বা শুনেছো কিনা, আমি ছোট ছিলাম যখন, তখন আমাকে বলেছে, আমার আম্মু বলেছে বা আমার আরো ফ্রেন্ড সার্কেল বলেছে যে আমরা স্বপ্নে মাত্র 3 সেকেন্ড সময় থাকি। তাহলে এইটা যদি কনসিডার করি যে সময়টা, তাহলে এটা খুবই হতাশার ব্যাপার যে রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিমস, স্বপ্নের উদ্দেশ্য সম্পর্কে যে এখনো গবেষকরা বুঝতে পারেন এটা কেন ঘটে, এটা মে সিম বাফলিং, এটা খুবই হতাশাজনক, খুবই কনফিউজিং, খুবই পারপ্লেক্সড, খুবই বিস্ময়কর যে বিজ্ঞানীরা এখনো বের করতেই পারছে না যে আমরা যদি এত অল্প সময় স্বপ্নই দেখি তাহলে স্বপ্নটার কারণটা কি। এই ব্যাপারটা যে বিজ্ঞানীরা বের করতে পারতেছে না, এটা হতাশাজনক, এটা খুবই কষ্টদায়ক। এই ব্যাপারটা বলতেছে যে বিজ্ঞানীরা তাহলে এত মানে উদ্ভাবনী শক্তি, এত রিসার্চ করছে, এত গবেষণা করছে, কিন্তু আদতে আমরা এত অল্প সময় স্বপ্ন দেখলে এটার উদ্দেশ্যটাই বা কি, এটা এখনো বের করতে পারলো না। স্বপ্ন আমরা কেন দেখি, কোত্থেকে আসে, স্বপ্নের উদ্দেশ্যটা, সৃষ্টিটা কোন জায়গা থেকে। আচ্ছা, তারপর কি বলছে দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট, কিন্তু এই ব্যাপারটাও চিন্তা করা, এটা বিবেচনা করা খুব গুরুত্বপূর্ণ যে দ্যাট ড্রিমস সার্ভ, সরি এখানে সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং, ওয়ার্ডটা মনে রাখো, আনরাভেল। আনরাভেল শব্দটার অর্থ হচ্ছে প্রকাশ করা, ব্যাখ্যা করা, দিন দিন বের করা। ওকে, বলছে যে কিন্তু এটা খুব, এটাও মাথা রাখার ব্যাপার যে বিজ্ঞান এখনো ব্যাখ্যা করার চেষ্টা করছে দ্য এক্সাক্ট পারপাস এন্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ। বিজ্ঞানের এখনো ঘুম জিনিসটারই কারণ কি এবং কাজ কি, ঘুমের কারণ কি, ঘুমের কাজ কি, এইটা ব্যাখ্যা করার চেষ্টা করতেছেন বিজ্ঞানীরা। তারা যদি ঘুমের আসল পারপাস পেয়ে যান তাহলে হয়তো স্বপ্নের পারপাসও তারা পেয়ে যাবেন। সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট,
কিছু কিছু গবেষকেরা এমনটা পরামর্শ দেন যে ড্রিম সার্ভ নো রিয়াল পারপাস, স্বপ্নের কোনো ধরনের সঠিক কোনো সত্যিকার কারণ নেই, উদ্দেশ্য নেই। কি বলছে খেয়াল করো, সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট, কিছু কিছু বৈজ্ঞানিকেরা বা গবেষকেরা এমনটা বলে যে কিছুই দেখা যায় না। আমার এখানে কিন্তু এই যে এখানে উঠতেছে আমার কি বলা যায়, আমার কম্পিউটার কিন্তু উঠতেছে, আমি কিন্তু দেখতে পারতেছি। হ্যাঁ, কিছুই দেখা যায় না এটা বললে কিন্তু আমি মানবো না, কারণ আমার এখানে তো সব উঠতেছে। তোমরা যারা দেখা যায় না, এটা হতে পারে তোমাদের এখানকার নেটওয়ার্ক প্রবলেম হইতে পারে, কারণ আজকে সারা বাংলাদেশে মোটামুটি বিদ্যুতের একটা প্রবলেম চলতেছে। এই যে অনেকে বলছে ভাই সব ঠিক আছে, এটা আমার কাছে মনে হয় যে এটা শুধুমাত্রই তোমাদের নেট প্রবলেমের কারণে হবে। কারণ দেখো আমি ক্লাস নিচ্ছি আমার সামনে, কারণ আমি যদি সবার আগে কনসার্ন, কিন্তু দেখো তোমাদের ক্লাসে যদি কখনো ইন্টারনেট প্রবলেম হয়, আমি নিজে ফোনে ইন্টারনেট কিনি তারপরে ক্লাস নিই। সো আমি ব্যাপারটা না খুবই কনসার্ন। সো আমার এখানে একটা স্ক্রিন থাকে অলওয়েজ, যে কি ক্লাস হচ্ছে, কোনটা দেখা যাচ্ছে কোনটা দেখা যাচ্ছে না দেখার জন্য। ক্লাস শুরু করার আগে আমি এখানে দেখি যে ক্লাস ঠিকঠাক আছে কিনা। সো এইখানে এক্স্যাক্টলি ঠিক আছে, কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। সো আমার মনে হয় তোমার ইন্টারনেট প্রবলেম হবে, রিফ্রেশ করো অথবা ডাটা নাও। আচ্ছা, আমি এটা সলভ করি। হ্যাঁ, এই প্যাসেজে কিন্তু 4টা ক্লাস হবে, মোট 10টা ইম্পর্টেন্ট প্যাসেজ পড়াবো। একদম সহজগুলো পড়াবো এমন না, কঠিন কঠিন কিছু প্যাসেজে পড়াবো। যেমন এই প্যাসেজটা কিন্তু বেশ কঠিন। সো 10টা প্যাসেজ পড়লে দেখবা যে কোনো না কোনো পরীক্ষায় তোমাদের একটা কমন পড়ে গেছে। আচ্ছা, তাহলে কি বলছে খেয়াল করো, যে কিছু কিছু গবেষকরা বলছে যে ড্রিমস সার্ভ নো রিয়াল পারপাস, স্বপ্নের, এখানে সার্ভ অর্থ দেওয়া এমনটা হবে না, স্বপ্নের কোনো সত্যিকার উদ্দেশ্যই নাই, এমন অনেকে বলছে। হোয়াইল আদার্স বিলিভ, অন্যদিকে অন্য বিজ্ঞানীরা বিশ্বাস করে যে ড্রিমিং ইজ ইসেনশিয়াল টু মেন্টাল, ইসেনশিয়াল মানে হচ্ছে উপকারী বা দরকারি, বলেছে স্বপ্ন দেখাটা মানসিক, আবেগিক এন্ড ফিজিক্যাল ওয়েলবিং এবং শারীরিক সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন। তাহলে কিছু কিছু বৈজ্ঞানিকরা মনে করছে স্বপ্নের কোনো উদ্দেশ্য নেই, স্বপ্নের কোনো কাজই নেই। অন্যদিকে কেউ কেউ মনে করছে যে স্বপ্ন দেখাটা আমাদের শারীরিক, মানসিক এবং আমাদের যেই মনোজাগতিক শান্তি, আবেগীয় শান্তি, এটার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ। প্রমিনেন্ট মানে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, বিখ্যাত। চলো এখন আমরা কিছু স্বপ্ন নিয়ে কিছু বিখ্যাত তত্ত্ব সম্পর্কে জানি, তারা কি বলছেন। বিখ্যাত তত্ত্ব। আচ্ছা, কনসিস্টেন্ট উইথ দ্য সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভ। আচ্ছা, সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভ মানে হচ্ছে মনোজাগতিক বা হচ্ছে মনোসমীক্ষণ। সাইকোঅ্যানালিটিক মানে কি মনোসমীক্ষণ, অর্থাৎ যারা মনোবিজ্ঞান নিয়ে কাজ করে এই ব্যাপারটাকে আমরা বলছি সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভ। তাহলে মনোসমীক্ষণের যেই পরামর্শ আছে, মনোসমীক্ষণের বিষয়গুলো আছে, সেগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস, সিগমন্ড ফ্রয়েড বিখ্যাত একজন মনোবিজ্ঞানী। হ্যাঁ, তাহলে সিগমন্ড ফ্রয়েডের স্বপ্নের তত্ত্ব সাজেস্ট, বলে যে দ্যাট ড্রিমস আর আ রিপ্রেজেন্টেশন, স্বপ্ন হলো একটা প্রকাশ, বহিঃপ্রকাশ। রিপ্রেজেন্টেশন মানে কি? বহিঃপ্রকাশ। তাহলে সিগমন্ড ফ্রয়েড বলছে কি, দেখো স্বপ্ন হলো এক ধরনের বহিঃপ্রকাশ অফ সাবকনশিয়াস ডিজায়ার্স, থটস এন্ড মোটিভেশনস। তিনি বলছেন যে আমাদের যেই কি বলা যায়, আমাদের যে কি বলা যায় এটাকে কি বলবো, সাবকনশিয়াসের বাংলা কি বলা যায় বলো দেখি। সাবকনশিয়াসের বাংলাটা এরকম যে কি বলা যায়, একদম অসচেতন বা অবচেতন মন, যেটাকে আমরা বলছি অবচেতন মন। ধরো তুমি ঘুমায় থাকলে তোমার যে সিচুয়েশনটা হয়, তুমি জানতেছো না কে তোমার দিকে তাকাচ্ছে, কে তোমাকে কি বলছে, এই সিচুয়েশনটা বলে সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মন। তাহলে সিগমন্ড ফ্রয়েড কি বলেছে? সিগমন্ড ফ্রয়েড বলছে যে ড্রিমস আর আ রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার্স, থটস এন্ড মোটিভেশনস। স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের কোন ধরনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা, চিন্তা এবং অনুপ্রেরণা। অর্থাৎ এইটার আমি একটু যদি তোমাকে ব্যাখ্যা করে সহজে বলি, হ্যাঁ তুমি তো শুধু এইটা পড়লে হবে না, তুমি তো এটার অনেক কিছু পড়বা। সহজে বলি, সিগমন্ড ফ্রয়েড বলেছে যে আমরা ধরো কেউ আমাকে মোটিভেট করলো, আমি একটা জিনিস নিয়ে চিন্তা করলাম বা একটা জিনিস চাচ্ছি মন থেকে, এটা যেন পাই, আমি যেন A+ পাই, আমি যেন ঢাবিতে চান্স পাই, আমি যেন মেডিকেলে চান্স পাই।
এই যে চিন্তা সাবকনশিয়াস মাইন্ডে এটা আমার থাকে, এটা আমি কাউকে বলি নাই, ঠিক আছে? এই চিন্তাটাই কি হয়, বের হওয়ার চেষ্টা করে। দেখো, একটা জিনিস যখন তুমি ধরো, তোমার একটা কথা তুমি শুনলা, তুমি ফ্রেন্ডকে শেয়ার করে ফেলবা, তুমি পাতলা হয়ে যাবা। একটা কষ্ট তোমার মধ্যে আছে, এটা যখন ফ্রেন্ডকে শেয়ার করে ফেলবা, তুমি পাতলা হয়ে যাবা। বাট তোমার যেই একদম একান্ত কিছু ইন্সপাইরেশনের ব্যাপার, একান্ত কিছু আবেগের ব্যাপার, একান্ত কিছু চিন্তার ব্যাপার, এটা কিন্তু শেয়ার করতে পারো না। নট ইভেন উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স, উইথ ইউর বেস্ট ফ্রেন্ডস। There may have some kinds of desires, kinds of motivations, kind of emotions. এই ব্যাপারগুলো আমাদের অবচেতন মনে যে প্রকাশ পায় ঘুমের মধ্যে, এটাই হলো স্বপ্ন। এটাকে বলছে বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড। তারপর কি দেখো, অ্যাকর্ডিং টু ফ্রয়েড, ফ্রয়েডের মতে পিপল আর ড্রিভেন বাই অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্টস। ইনস্টিংক্ট মানে হচ্ছে প্রবৃত্তি। সিগমন্ড ফ্রয়েড মনে করেন যে মানুষ খুবই আগ্রাসী, অ্যাগ্রেসিভ মানে কি আগ্রাসী, মারমুখ, আগ্রাসী এবং যৌন প্রবৃত্তি দ্বারা পরিচালিত। দ্যাট আর রিপ্রেসড ফ্রম কনশাস অ্যাওয়ারনেস, যেগুলো তার চেতন বা চেতনার মন থেকে যেগুলো একদম অবদমিত। রিপ্রেস মানে কি অবদমন করে রাখা, চাপ দিয়ে রাখা। ধরো সেক্সুয়াল ইনস্টিং এর ব্যাপারটা কিরকম, ধরো একজন মানুষ কাউকে পছন্দ করে, হ্যাঁ, তাকে ভালো লাগে। এই জিনিসটাকে সবসময় এমন হয় যে তাকে গিয়ে বলা যায়? ধরো কেউ একটা ছেলেকে পছন্দ হলো বা একটা মেয়েকে পছন্দ হলো, এটা কিন্তু সবসময় বলা যায় না, এটা কিন্তু তার ভিতরেই থেকে যায় যে পছন্দ করি, তাকে দেখলে ভালো লাগে। এরকম একটা ঘটনা ঘটে আমাদের মধ্যে, এটা ইয়াং বয়সের একটা খুব নর্মাল জিনিস। আবার অ্যাগ্রেসিভ ব্যাপারটা কিরকম খেয়াল করো তো, তোমাকে কেউ একটা কিছু বকা দিছে, হ্যাঁ, তুমি কিছু একটা বলছো, তোমাকে একজন মারছে, দেখবা সে এটা কিন্তু চেপে রাখতে পারে না, তাকে কবে মারবো, তাকে কবে আঘাতটা করবে, এটার জন্য বসে থাকি আমরা। যদি এটা উচিত না, ক্ষমা করে দেওয়া হচ্ছে মহান গুণ, ক্ষমা করে দেওয়াটাই আসলে উচিত। এই যে আমরা সেক্সুয়াল আর অ্যাগ্রেসিভ ইনস্টিংক্ট গুলো আমাদের মধ্যে থেকে যায়, এই চাপে 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 সেগুলো ঘুমের মধ্যে আমাদের অবচেতন মনে বের হওয়ার চেষ্টা করে। এই বের হওয়াটাই হলো স্বপ্ন, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি পাচ্ছে দেখো, যে while these thoughts are not consciously expressed, এখানে while এর মিনিং হচ্ছে যেহেতু, যেহেতু এই ধরনের চিন্তাগুলো আমাদের চেতনার জগতে বা আমরা ওয়ার্কিং আওয়ারে অ্যাক্টিভ মোডে যেহেতু বের হতে পারে না, ধরো তুমি তো চাইলে বলতে পারো, এই তোর মাইরা ফেলমু, এই তোমাকে পছন্দ করে, যেহেতু বলতে পারি না, যেহেতু এটা আমরা বলতে পারি না, they find their way into our awareness via dreams. তাহলে ওই স্বপ্নগুলো, ওই অ্যাগ্রেসিভ চিন্তাগুলো, সেক্সুয়াল ইনস্টিংক্ট গুলো আমাদের মনোজগতের মাধ্যমে আমাদের কনসাসনেসে ফিরে আসে, আমাদের চিন্তায় ফিরে আসে, আমাদের ভাবনায় ফিরে আসে। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে, কারণ মুখে বলি না, কারোর সাথে শেয়ার করি না। ওকে, ইন হিজ ফেমাস বুক দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, তাহলে সিগমন্ড ফ্রয়েডের বিখ্যাত একটা বই আছে, এটা তাত্ত্বিক একটা বই, গবেষণামূলক। বইটার নাম কি? ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, 1899। ফ্রয়েড রোট দ্যাট, ফ্রয়েড লিখেছেন যে ড্রিমস আর ডিসগাস্ট ফুলফিলমেন্টস। ডিসগাস্ট মানে কিন্তু ডিসগাস্টিং না, ডিসগাস্ট মানে হচ্ছে অবদমিত, লুকায়িত। স্বপ্ন হলো লুকায়িত পরিপূর্ণতা অফ রিপ্রেসড উইশেস, অর্থাৎ আমাদের মনের মধ্যে যেই অবদমিত চাপিয়ে রাখা ইচ্ছাগুলো থাকে, সেগুলো একটা লুকায়িত বহিঃপ্রকাশ হচ্ছে স্বপ্ন। লুকায়িত বহিঃপ্রকাশ কেন বলা হয়েছে? কারণ তুমি মুখে কারোর সাথে শেয়ার করতেছো না, তুমি কাউকে এটা দেখাচ্ছ না, কাউকে বলতেছো না, কাউকে লিখে পাঠাচ্ছ না। এটা তোমার চেতনার জগতে কিভাবে আসতেছে? তোমার স্বপ্নের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে ডিসগাস্ট রিপ্রেজেন্টেশন। ওকে, এই পর্যন্ত গেল। আর একটু বাকি আছে, 2 লাইন। এখানে দেখো, ফ্রয়েডস থিওরি কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন। এই যে ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা, ওকে। তাহলে ফ্রয়েডের এই থিওরি স্বপ্ন নিয়ে ব্যাখ্যাটাকে পপুলার করে দিয়েছে। স্বপ্ন নিয়ে মানুষ চিন্তা করবে, স্বপ্ন জিনিসটা নিয়ে ভাববে, এই জিনিসটাকে পপুলার করে দিয়েছে। ফলোইং হিজ পাথস, তার এই পথ অনুসরণ করে মেনি থিওরিস্ট কেম আপ উইথ মানে হচ্ছে তারাও চিন্তা করেছে, তারাও ব্যাখ্যা করেছে, তারাও আইডিয়া দিয়েছে। কাম আপ উইথ মানে হচ্ছে আইডিয়া দেওয়া, নতুন একটা আইডিয়া তৈরি করা। ওন আইডিয়াস অ্যাবাউট ড্রিমস, তারাও স্বপ্ন নিয়ে তাদের নিজস্ব আইডিয়া তৈরি করেছে। ওকে, প্যাসেজ শেষ। এবার দেখি আমরা এমসিকিউ সলভ করতে পারি কিনা। চলো এবার আমরা এমসিকিউর দিকে আসি। দেখা যাক কারা কারা আমরা এমসিকিউ গুলো পারি।
সব মুছে দিচ্ছি, আমি জাস্ট প্রশ্নগুলো রাখবো আর অ্যান্সারগুলো দিব। ওকে, আচ্ছা, প্রথমে আমরা আসি, প্রশ্নগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। হোয়াট ডাজ বাফলিং মিন? ওকে, বাফলিং শব্দটার অর্থ কি বলো? হ্যাঁ, এই নাম্বার হচ্ছে প্রশ্নটা, হোয়াট ডাজ বাফলিং মিন, এটা হচ্ছে প্রশ্ন, যে বাফলিং শব্দটা, বাফলিং মানে কি কি বলা যায়, বাফলিং শব্দ হচ্ছে তুমি আশ্চর্য হওয়া, অবাক হওয়া, সিদ্ধান্তহীনতায় ভোগা, এটাকে আমরা বলছি বাফলিং। কি করব কি করব না, হবে কি হবে না, এটা চিন্তা করা। আচ্ছা, দেখি কি বলছে, এটা অর্থ কি বোঝায়। অনেকে বলেছে হিডেন, হিডেন মানে হচ্ছে লুকায়িত। বাফলিং মানে কি, বাফলিং ব্যাপারটা ধরো তুমি কি বাজারে যাবা কি যাবা না, তুমি এখন খাবা কি খাবা না, তুমি পড়তে বসবা কি বসবা না, এটা হচ্ছে বাফলিং, অর্থাৎ সিদ্ধান্তহীনতা। তাহলে মিস্টেরিয়াস মানে হচ্ছে রহস্যময়, রহস্যময়ের সাথে কিন্তু এখানে সম্পর্ক নাই। আনসলভড মানে হচ্ছে অমীমাংসিত, এটা তো কোনো ভৌতিক কাহিনী না যে অমীমাংসিত, এটা কি হবে, এটা হচ্ছে কনফিউজিং। তাহলে এই উত্তরটা কি পাচ্ছি আমরা, কনফিউজিং। ঠিক আছে, কি ঝামেলা হয়ে গেল। আচ্ছা, এগুলো পরে আমি আবার দাগাই দিব। হ্যাঁ, আমি আপাতত হচ্ছে এখানে সলভ করি, এটা জুম আউট তো করা যায় না। আচ্ছা, সমস্যা এটা সলভ করে না, তোমরা পিডিএফটা পেয়ে যাবা। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে কনফিউজিং। আচ্ছা, তারপর আসি, when does a man dream a dream? একজন মানুষ কখন স্বপ্ন দেখে? আর্লি আওয়ার্স অফ নাইট, সব মানে রাতের একদম প্রথম দিকে, এট দ্য ডেড অফ নাইট, একদম শেষ রাতে, লেট আওয়ার্স অফ নাইট, রাতে শেষ, ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে। দেখো, কোনোটার মধ্যে কিন্তু ঘুমের কথাটা বলে না। এখন তুমি যে মধ্যরাতে হোক শেষ রাতে হোক নাই ঘুমাও, তাহলে স্বপ্ন দেখবা কিভাবে? রাতের কতটা হচ্ছে সেটার সাথে স্বপ্ন সম্পর্ক না, স্বপ্ন হচ্ছে তুমি ঘুমাচ্ছ কিনা সেটার উপরে। তাহলে কি, ডিউরিং স্লিপ, ঘুমানোর সময়। তারপর, which of the following statements is true? কোন স্টেটমেন্টটা সত্য? Dreams are a reflection of subconscious desires, thoughts and emotions. তাহলে স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের ইচ্ছা, চিন্তা অথবা আবেগের বহিঃপ্রকাশ। Dreams are a representation of conscious desire, আমাদের একদম চেতন মনের, আমরা যা মুখে বলতেছি ভাবতেছি এটাই কি স্বপ্ন কিনা, না, যেটা মুখে বলতেছি ভাবতেছি এটা কোনো স্বপ্ন হইতে পারে না। ড্রিমস আর রিয়াল ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস, স্বপ্ন কখনো রিয়াল ফুলফিলমেন্ট হইতে পারে না, এটা হচ্ছে ডিসগাস্ট ফুলফিলমেন্ট, অবচেতনে থাকা জিনিস। ড্রিমস আর আওয়ার কনশাস অ্যাকশনস, স্বপ্ন হচ্ছে আমাদের চেতন মনের কোনো কাজ না, স্বপ্ন হচ্ছে আমাদের অবচেতন মনের ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলা। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ ভিভিড? ভিভিড মানে আমরা কি পেয়েছিলাম, একেবারে প্রাণবন্ত, প্রাণবন্ত যেটাকে আমরা বলি। তাহলে ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বতন্ত্র, আলাদা। রেডিয়েন্ট মানে হচ্ছে খুবই উজ্জ্বল, কালারফুল। লাইটেড মানেও আলোকিত। এখানে কি পাচ্ছি, লাইভলি, লাইভলি হচ্ছে প্রাণবন্ত, জিনিসটা একেবারে উজ্জ্বল সচ্ছল। তারপর দেখি, which of the following is the correct meaning of unravel? unravel মানে কি বলেছিলাম, unravel মানে হচ্ছে ব্যাখ্যা করা। হ্যাঁ, স্বপ্নটা কেন হচ্ছে এটা ব্যাখ্যা করা, প্যাসেজ পড়ানোর সময় বলেছিলাম। তাহলে এন্টেঙ্গেল অর্থ হচ্ছে ঘোর পাক করা, একটা জিনিসকে পাকিয়ে ফেলা, বলি না, কথা একদম পাকায় ফেলে একজন, এটা। কমপ্লিকেট মানে হচ্ছে কঠিন করে তোলা, এক্সপ্লেইন ব্যাখ্যা করা, ডিসকভার মানে হচ্ছে বের করা বা আবিষ্কার করা। তাহলে কোনটা হবে, এটা এক্সপ্লেনেরটা সবচেয়ে ভালো যায়। Which of the following is the correct meaning of come up with? come up with শব্দটার অর্থ আসলে কি দেখি আমরা একটু। come up with মানে হচ্ছে কি বলেছিলাম, কোন ধরনের আইডিয়া তৈরি করা, তাই না, কোন একটা আইডিয়া জেনারেট করা। তাহলে ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে লুকায়ে যাওয়া, হারিয়ে যাওয়া। ক্রপ আউট, ক্রপ আউট মানে হচ্ছে কেটে নেওয়া, ওই যে আমরা বলি ক্রপ করা, ক্রপ করা, ছোট করা। ডিভাইস মানে হচ্ছে একটা প্ল্যান তৈরি করা, একটা আইডিয়া তৈরি করা। অ্যারাইভ মানে হচ্ছে কোথাও পৌঁছানো। তাহলে সুন্দর একটা ওয়ার্ড ডিভাইস। ডিভাইস শব্দের অর্থ হচ্ছে কোনো আইডিয়া, কোনো চিন্তা, কোনো পরিকল্পনা তৈরি করা। We often find ourselves dash during dream. আমরা প্রায় স্বপ্নের মধ্যে আমাদেরকে কি অবস্থায় পাই? স্যাড, দুঃখী থাকি। ফ্রাইটেন্ড, ভীত থাকি স্বপ্নের মধ্যে। ইনক্লুসিভ, ইনক্লুসিভ না পারপ্লেক্সড, কোনটা হবে বলো? ইনক্লুসিভ মানে হচ্ছে আমি বললাম এক্সক্লুসিভ, ইনক্লুসিভ খুব নতুনত্ব আর কি।
রাইট, হচ্ছে পারপ্লেক্সড। পারপ্লেক্সড মানে কি? পারপ্লেক্সড অর্থ হচ্ছে কনফিউজড। পারপ্লেক্সড এর সিনোনিম হচ্ছে কনফিউজড। ওকে, কনফিউজড। পারপ্লেক্সড এর সিনোনিম কি? কনফিউজড। তারপর আসি, হোয়াট ডাজ দ্য ফ্রেজ থাউজেন্ডস অফ ইয়ার্স মিন ইন দ্য প্যাসেজ? থাউজেন্ডস অফ ইয়ার্স বলতে কি বোঝানো হয়েছে? এর কি 1000 বছর? না, লং টাইম। 1000 ইয়ার্স অবশ্যই না, ফর আ ভেরি লং টাইম, অনেক দিন ধরে। সিন্স এনশিয়েন্ট টাইম, একদম প্রাচীন কাল থেকে, না এতটাও প্রাচীন না। 2000 ইয়ার্স, 2 বছর না, 2000 বছর না, এটা হবে কি? ফর আ লং টাইম। ওকে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিসগাস্ট মিন? ডিসগাস্ট শব্দটার অর্থ হচ্ছে কোন জিনিস লুকায়িত বা চাপা দিয়ে রাখা, অবদমিত রাখা, কোন জিনিস চাপায় লুকায় রাখা। ডিসগাস্টের মিনিং কোনটা হবে? সিনোনিম মাস্কড। মাস্ক মানে হচ্ছে এই যে আবরণ দিয়ে রাখা, কভার ঢেকে রাখা, রিভিলড প্রকাশ করে দেওয়া, এক্সপোজড প্রকাশ করে দেওয়া। কোনটা হবে বলতো? ডিসগাস্টের মিনিং কি হবে? মাস্ক, মাস্ক পরায় রাখা, কাভার্ড কোন জিনিসকে হচ্ছে ঢেকে রাখা, রিভিলড প্রকাশ করে দেওয়া, এক্সপোজড প্রকাশিত। না না, এটা মাস্ক শব্দটার চেয়ে এটা বেটার হচ্ছে কাভার্ড। ওকে, মাস্কের চেয়ে বেটার কি? কাভার্ড। ডিসগাস্ট মানে হচ্ছে কাভার্ড। না, ডিসগাস্টের সাথে কাভার্ডটাই ভালো যায়, কাভার্ড। হ্যাঁ, লুকায়িত। ওকে, একটা প্রশ্ন বাকি আছে। দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম ইজ আ ড্যাশ বুক, মানে এই ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এটা কোন ধরনের বই? এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল বুক। ওকে, একটু লিখে রাখো, এটা কি ধরনের বুক? এটা একটা থিওরিটিক্যাল বুক। থিওরিটিক্যাল বুক। তাহলে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস হচ্ছে একটা থিওরিটিক্যাল বই। ওকে, আচ্ছা, এটা এখানে খুব চাপ নেওয়ার দরকার নেই। এটা আমি কোনটা কি প্রশ্ন, স্লাইডটা যখন আপলোড দিব তখন এটা ঠিক করে দিব। হ্যাঁ, এটা গুছিয়ে দিব। ওকে, চলো তার পরের প্যাসেজ আসি। ওকে, তাহলে একটু দেখি তো কার কয়টা উত্তর হলো, একটু জানাও তো দেখি। ফার্স্ট পেপারের ক্লাস চলবে এখন বেশ কিছুদিন, তারপর আবার সেকেন্ড পেপারে যাব। সো যখন যে ক্লাসগুলো করাচ্ছি মনোযোগ দিয়ে করো। আই উইশ ইউ উইল মেক আ ভেরি গুড রেজাল্ট। ওকে, জাস্ট ক্লাসগুলো নিয়মিত করো। ক্লাসের ক্ষেত্রে কোনো হেলামি করবা না, ক্লাসের ক্ষেত্রে কোনো ধরনের কি বলা যায়, হেলামি যেই ব্যাপারটা এটা করবা না, তাহলে দেখবা তোমার ভালো পরীক্ষা হবে। লাস্টটা বাদ সব পারছি, লাস্টেরটা হচ্ছে 9টা থেকে চিন্তা করো, কারণ লাস্টটা অপশনই ছিল না। লাস্টেরটা বাদ সবগুলোই পারছি, সবগুলোই হয়েছে। অনেকে বলতেছে ফাইন, গুড, কিপ ইট আপ। একটা বাদে সবগুলো হয়েছে, রাইট? তাহলে 8টা। তাহলে আউট অফ 10 না, আউট অফ 9 ধরো, কারণ একটা তো অপশনই ছিল, আমি লিখে দিচ্ছি সরাসরি। তাহলে 9টা থেকে ধরো। তাহলে 9 পেয়েছো, অনেকে 8 পেয়েছো। দ্যাটস ভেরি ফাইন, ফ্যান্টাস্টিক। ওকে, আমরা দ্বিতীয় প্যাসেজটায় চলে যাই। চলো, এখানে একদম স্পষ্ট দেখা যাচ্ছে 10টা অপশন। হ্যাঁ, ছোট ছোট কোয়েশ্চেন, এই জন্য দেখা যাচ্ছে সহজে। ওকে, চলো আমরা এখানে কি করবো, একইভাবে আমরা একটু প্রশ্নগুলো পড়বো। চলো, লাইভলিনেস মিন্স, লাইভলিনেস শব্দটা দ্বারা কি বুঝিয়েছে? ওকে, 2 নম্বর কোয়েশ্চেন, শেখ কামাল স্পেন্ড হিজ বয়হুড, আমরা হচ্ছে শেখ কামাল প্যাসেজটা পড়ছি। শেখ কামাল তার বাল্যকালের বেশিরভাগ কোথায় কাটিয়েছে? এখনই উত্তর করার প্রয়োজন নেই, আমরা একটু প্রশ্নটা দেখি। হি পাসড হিজ স্টুডেন্ট লাইফ ইন, তিনি তার শিক্ষা জীবন কোথায় কাটিয়েছে? হি হ্যাড আ কালারফুল লাইফ, হিয়ার কালারফুল মিন্স, এখানে কালারফুল শব্দটা দিয়ে কি বুঝিয়েছে? হি হ্যাড অ্যান আর্ডেন্ট পেশন, আর্ডেন্ট মানে হচ্ছে খুব তীব্র, তার তীব্র আগ্রহ ছিল কিসের প্রতি? ওকে, টিউটিলেজ মিন্স, টিউটিলেজ শব্দটার অর্থটা কি? শেখ কামাল জয়েন্ট ছায়ানট ফর ড্যাশ সিতার, শেখ কামাল সিতার ড্যাশ করার জন্য ছায়ানটে যুক্ত হয়েছিলেন। ওকে, হি ইউজড টু লিড আ ভেরি ড্যাশ লাইফ, তিনি একটা ড্যাশ জীবন যাপন করতেন। দ্য নেম অফ শেখ কামাল ইজ স্পেশালি অ্যাসোসিয়েটেড উইথ, শেখ কামালের নামটা কোন জিনিসটার সাথে বেশি সম্পর্কযুক্ত? আ প্লে রাইট ইজ আ পার্সন হু রাইটস, একজন নাট্যকার হলেন ওই ব্যক্তি যিনি ড্যাশ লিখেন। ওকে, প্রশ্নগুলো আমাদের বোঝা শেষ। ওকে, ভাইয়া টেস্ট পেপার লেকচার নাকি নবদূত ভালো হবে? আমি তো নবদূত থেকে করি, নবদূত মোটামুটি 95 থেকে 96% উত্তর সঠিক দেয়। 1-2টা 3-4টা কোয়েশ্চেন কোনো কোনো জায়গায় ভুল আসে, এটা আমি উত্তর করার সময় চেক করতে গিয়ে পেয়েছি। সো এটা নবদূত হোক বা লেকচার হোক, সব জায়গায় কিছু না কিছু ভুল আসলে থাকেই। হ্যাঁ, 100% ভুল হবে না এমনটা কখনো সম্ভব না, বিকজ এগুলো ফেরেশতারা বানায় না, এগুলো মানুষ বানায়। আর আমরা তো জানি মানুষ মাত্রই ভুল, টু এর ইজ হিউম্যান।
সো মানুষের বানানো জিনিসে ভুল থাকবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো ব্যাপার না, কারণ এগুলো ফেরেশতারা বানিয়ে দিয়ে যায় না, এটা মানুষ বানায়। ওকে, চলো আমরা আমাদের প্যাসেজটা একটু পড়ি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, প্যাসেজটা বেশ জরুরি। চলো, এটা এসেছে কোথায়? পাবনা ক্যাডেট কলেজের প্রশ্ন। হ্যাঁ, গতটা ছিল মনে হয়, গত প্রশ্ন কিসের ছিল? এটা ছিল আমাদের হচ্ছে জয়পুরহাট ক্যাডেট কলেজ না মির্জাপুর ক্যাডেট কলেজ। ওকে, চলো আমরা একটু প্যাসেজটা পড়ি এবার, সবাই একটু মনোযোগ দিবে। হ্যাঁ, কম সময় প্যাসেজ পড়াই দিব, খুব সময় কিন্তু নিচ্ছি না এইসব কাজে, কারণ তুমি তো পরীক্ষার হলে বসে অনেক সময় পাবা না। চলো আমরা একটু সলভ করি। হ্যাঁ, প্রশ্নটা খুব বুঝে বুঝে সলভ করব। আচ্ছা, কি বলেছে দেখো, শেখ কামাল দ্য এল্ডেস্ট সান অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এন্ড বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। এটাকে আমরা ইংলিশে কি বলি বলো? যারা মডিফায়ার ক্লাস করেছো তারা পারার কথা, একটু জানাও দেখি। শেখ কামাল নামের পরে কোনো ভার্ব ইউজ করি নাই, কিন্তু একটা তথ্য দিয়েছি বিশেষ, এটাকে আমরা ইংলিশে কি বলি? এটা মডিফায়ার ক্লাসে ছিল, পোস্ট মডিফায়ারে। শেখ কামাল দ্য এল্ডেস্ট সান অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এন্ড বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, এটাকে হোয়াট ক্যান উই কল ইট? অ্যাপোজিটিভ। গুড, এই যে অন্তর বলেছে অ্যাপোজিটিভ, চমৎকার, ফাইন, গুড, এই তো তোমাদের মনে আছে পড়া। So this is called appositive. Here we can never use a definite finite verb. We can just have some words, have some noun or any other parts of a speech that cannot be a clause. Okay? Okay. তাহলে বলেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সন্তান শেখ মুজিব was born at টুঙ্গিপাড়া in গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। He spent his childhood there. একটা প্রশ্ন উত্তর পেয়ে গেছি, তিনি তার শৈশবকাল সেখানেই কাটিয়েছেন। সেখানে মানে কি? টুঙ্গিপাড়ায়। কামাল received his secondary education in Dhaka's BAF শাহিন স্কুল। তাহলে দেখো পড়াশোনা কিন্তু চলে আসছে তার ঢাকার ক্ষেত্রে। তিনি তার যে এইচএসসি বা মাধ্যমিক শিক্ষা, মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করেছিলেন ঢাকার BAF শাহিন স্কুল থেকে, from where he passed his SSC examination, যেখান থেকে তিনি তার SSC পরীক্ষা সম্পন্ন করেছেন। He was then admitted to Dhaka College and after his HSC examination, তারপর তাকে ঢাকা কলেজে ভর্তি করানো হলো এবং সেখান থেকে HSC পরীক্ষার পরে he became a student at the Department of Sociology of Dhaka University. তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী হলেন। তাহলে তার পড়াশোনা কিন্তু ঢাকায়, SSC BAF শাহিন, HSC ঢাকা কলেজ এবং ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সোশিওলজি ডিপার্টমেন্ট। কামাল হ্যাড আ কালারফুল লাইফ। কামালের একটা বর্ণিল জীবন ছিল। এই বর্ণিল ব্যাপারটাকে আমরা এইভাবে বলি যে এই লাইনটা দেখলো ব্যাখ্যাটা বুঝতে পারবো। মার্কড বাই, যেটা চিহ্নিত ছিল, যেটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল লাইভলিনেস, প্রাণোজ্জ্বলতা, এন্ড ক্রিয়েটিভিটি এবং সৃজনশীলতা। তাহলে শেখ কামালের জীবন খুবই প্রাণবন্ত ছিল, খুবই ক্রিয়েটিভ ছিল, তিনি খুব ক্রিয়েটিভ কাজকর্ম করতেন, খুবই কি বলা যায়, খুবই ভার্সেটাইল একটা জীবন ছিল তার। ভার্সেটাইল মানে অনেক রকম কাজ করতেন। তিনি গান গাইতেন, তিনি নাটক করতেন, তিনি ফুটবল খেলতেন, খেলা অর্গানাইজ করতেন, এগুলো পাবা তোমরা। তাহলে কালারফুল শব্দটার এখানে অর্থ হচ্ছে ভার্সেটাইল, ভেরিয়াস কাজ করতেন, তিনি ডিফারেন্ট কাজ করতেন। আচ্ছা, বিসাইডস হিজ একাডেমিক স্টাডিজ, তার পুঁথিগত বিদ্যার পাশাপাশি হি অলসো পারসুড হিজ প্যাশন ফর স্পোর্টস এন্ড কালচারাল অ্যাক্টিভিটিস। তার কিসের প্রতি আগ্রহ ছিল? তার খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিও বেশ তীব্র আগ্রহ ছিল পড়াশোনার পাশাপাশি। He was a first division basketball and cricket player as well as a sport organizer. তিনি ছিলেন প্রথম সারির, প্রথম বিভাগীয় একজন ক্রিকেট ও বাস্কেটবল প্লেয়ার এবং একজন ক্রীড়া কি বলা যেটাকে ম্যানেজার, ব্যবস্থাপক। তিনি খেলাধুলা অর্গানাইজ করতেন, খেলাধুলার ব্যবস্থাপক ছিলেন। ওকে, খেলার আয়োজন করতেন, টিম ম্যানেজ করতেন, এই টিমের সাথে ওই টিমের খেলা, এরকম ম্যানেজমেন্টের কাজ করতেন, তিনি অর্গানাইজার ছিলেন। He was also interested in classical music. তিনি ক্লাসিক্যাল সঙ্গীতের প্রতিও খুবই আগ্রহী ছিলেন and became a student of Chayanot to learn সিতার।
তিনি সিতার বাজানো শেখার জন্য ছায়ানটে ভর্তি হয়েছিলেন। আন্ডার দ্য টিউটোরিয়াল অফ ওস্তাদ ফুল মোহাম্মদ, টিউটোরিয়াল মানে হচ্ছে আমরা এটাকে বাংলায় বলে থাকি ওস্তাদ ফুল মোহাম্মদের তত্ত্বাবধানে, কি বলা যায়, তত্ত্বাবধানে বা গাইডেন্সে, কারো অভিভাবকত্বে। অর্থাৎ তিনি ছায়ানটে ভর্তি হয়েছেন ওস্তাদ ফুল মোহাম্মদের আন্ডারে বা তার অধীনে, তার পরামর্শে গান শেখার জন্য, তার যে টিউটোরিয়াল, তার যে গার্জিয়ানশিপ বা তার গাইডেন্স। অ্যাপার্ট ফ্রম সিতার, সিতার ছাড়াও, সিতার বাজানো ছাড়াও কামাল হ্যাড আ পেশন ফর পিয়ানো, কামালের পিয়ানো বাজানোর প্রতি একটা আগ্রহ ছিল। হি হ্যাড আ গুড কালেকশন অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দেয়ার হাউস এট ধানমন্ডি রোড নাম্বার 32। ধানমন্ডি 32 নম্বর বাড়িতে তার সিতার ছাড়াও আরো অনেক ধরনের কি বাদ্যযন্ত্রের সংগ্রহ ছিল। তোমরা কেউ যদি ধানমন্ডিতে থাকো অথবা বঙ্গবন্ধুর যেই বাড়িতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল 15ই আগস্ট 1975, ওই বাড়িতে গেলে দেখবা যে দ্বিতীয় তলায় ওই পাশটায়, হ্যাঁ পিছনের পাশটায় শেখ কামাল যেখানে থাকতেন সেখানে অনেক ধরনের সিতার সহ বেহালা সহ অনেক ধরনের বাদ্যযন্ত্র রাখা আছে। আমি গিয়েছিলাম 2-3 বার, আমি কখনোই ওই বাসাটা মিস করি না, পুরোপুরি দেখা যায় না, জানলা দিয়ে দেখা যায় আর কি। আচ্ছা, তারপর আসি। ইট ইজ ওয়েল নোন টু হিজ ফ্রেন্ডস দ্যাট, বন্ধুদের কাছে এই জিনিসটা একদম সুপরিচিত ছিল যে শেখ কামাল ইউজ টু বিগিন হিজ ডে, শেখ কামাল তার দিনটাকে শুরু করতেন প্র্যাকটিসিং দ্য সিতার, সিতার বাজানোর মাধ্যমে। তাহলে তার বন্ধুরা সবাই জানতো যে শেখ কামাল সিতার বাজানোর মাধ্যমে সে তার দিনটা শুরু করতেন। অ্যান্ড ডিউরিং দ্য ডে, এবং পুরো দিনের মধ্যে প্লেড বাস্কেটবল অর ফুটবল অর ক্রিকেট, তিনি দিনের মধ্যে হয় বাস্কেটবল, না হয় ক্রিকেট, না হয় ফুটবল, কোনো একটা খেলা তিনি খেলতেন। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, হি ওয়াজ অফেন সিন অন স্টেজ, তাকে প্রায় মঞ্চে দেখা যেত। ওই যে মঞ্চ নাটক আছে না, নাটকের মঞ্চে তাকে দেখা যেত রিহার্সিং। রিহার্স মানে হচ্ছে কি করা, প্র্যাকটিস করা, প্রস্তুতি নেওয়া বা চর্চা করা। রিহার্সিং আ প্লে, তাকে একটা নাটক প্র্যাকটিস করতে দেখা যেত প্রায়। কোন নাটকটা সেটা দেখি একটু চলো। হি টুক পার্ট, টেক পার্ট আমরা জানি কি, টেক পার্ট অংশগ্রহণ করা, টুক পার্ট অংশগ্রহণ করেছিলেন। হি টুক পার্ট ইন স্টেজ পারফরমেন্স অফ কবর, তিনি কবর নাটকের মঞ্চ অভিনয়ে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে দেখো খেলাধুলার পাশাপাশি গানও যেমন শিখছেন, তিনি আবার মঞ্চ নাটকে অভিনয় করেছেন। কবর রিটেন বাই প্রমিনেন্ট প্লেরাইট শহীদ মুনির চৌধুরী, যেই কবর নাটকটি লিখেছিলেন বিখ্যাত নাট্যকার মুনির চৌধুরী। হ্যাঁ, মুনির চৌধুরী, ওনার যদি একটা পরিচয় বলে থাকি, কবর নাটকের পাশাপাশি সম্ভবত ওনার একটা বই, সম্ভবত বাংলা ব্যাকরণ উপর একটা বই আছে মুনির চৌধুরী, হ্যাঁ ডক্টর মুনির চৌধুরী। ওকে, তারপর আসি। কামাল ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ঢাকা থিয়েটার, ঢাকা থিয়েটার যেই নাট্যমঞ্চ ছিল সেটার অন্যতম একজন প্রতিষ্ঠাতা তিনি ছিলেন, অন্যান্যদের সাথে তিনি একজন ছিলেন। হি ওয়াজ অলসো আ ফাউন্ডার অফ স্পন্দন শিল্পী গোষ্ঠী, আ কালচারাল অর্গানাইজেশন, একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিল্পী গোষ্ঠী, স্পন্দন শিল্পী গোষ্ঠী নামে যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল, সেই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটারও প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। অ্যান্ড হু ডাজেন্ট নো দ্যাট, এবং কে জানে না যে শেখ কামাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ আবাহনী ক্রীড়াচক্র, কে জানে না যে আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা যে শেখ কামাল ছিলেন। আবাহনী, এই যে এখন যে ফুটবল খেলে, তোমরা হয়তো জেনে থাকবা, বাংলাদেশে যে লিগগুলো হয়, লিগের আবাহনী কিন্তু খুব প্রমিনেন্ট একটা টিম। দ্যাট ইন্ট্রোডিউসড মডার্ন ফুটবল ইন আওয়ার কান্ট্রি, যেই দলটা বাংলাদেশের মধ্যে আধুনিক ফুটবলকে পরিচয় করিয়ে দিয়েছিল। তাহলে অনেকগুলো খেয়াল করো, শেখ কামাল সে গান গাইতো, তিনি হচ্ছে নাটকে অভিনয় করত, তিনি হচ্ছে সেতার বাজাতেন, পিয়ানো বাজাতেন, ক্রিকেট খেলতেন, ফুটবল খেলতেন, বাস্কেটবল খেলতেন, খেলার অর্গানাইজ করতেন। এবং এখানে এসে পেলাম যে তিনি অনেকগুলো সাংস্কৃতিক প্রতিষ্ঠানও তিনি তৈরি করেছিলেন, সাংস্কৃতিক সংগঠন, এবং খেলাধুলার জন্য আবাহনী ক্রীড়াচক্র বানিয়েছিলেন। ওকে, দেয়ার আর ইন্টারেস্টিং ট্রেডস ইন কামালস ক্যারেক্টার। ট্রেড মানে হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে কামালের চরিত্রে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। হি ওয়াজ দ্য এল্ডেস্ট সান অফ আ প্রাইম মিনিস্টার অ্যান্ড লেটার অফ আ প্রেসিডেন্ট, তিনি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী এবং পরবর্তী রাষ্ট্রপতির ছেলে ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইয়েট তবুও হিজ লাইফ ওয়াজ ভেরি সিম্পল, তার জীবন ছিল খুবই সাদামেটা। হ্যাঁ, তাহলে একটা উত্তর পেয়ে গেলাম। হি ডিডন্ট টেক এনি অ্যাডভান্টেজ অফ হিজ ফাদার্স নেম অ্যান্ড অফিস, তিনি তার বাবার নাম অথবা পদবি, অফিস মানে হচ্ছে পদবি, রাষ্ট্রপতি যে পদবি, তিনি তার বাবার নাম অথবা পদবীর কোনো সুযোগ তিনি গ্রহণ করেন নাই। নিজ দায়িত্বে তিনি ইউনিভার্সিটি কলেজ ভার্সিটিতে ভর্তি হয়েছেন। As he loved to spend time with his friends at টুঙ্গিপাড়া in his childhood, তিনি যেহেতু টুঙ্গিপাড়ায় শৈশবকালে তার বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসতেন, he loved to do the same, তিনি ঠিক একইভাবে সময় কাটাতে ভালোবাসতেন during his college and universities, তার কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবনেও তিনি একইভাবে বন্ধুদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করতেন। ওয়াচিং গুড মুভিজ উইথ দেম ইন মধুমিতা, নাজ এন্ড বলাকা সিনেমা হল ওয়াজ অলসো সামথিং দ্যাট হি রিয়েলি লাইকড, তাহলে মধুমিতা, নাজ এবং বলাকা সিনেমা হলে ভালো মুভি দেখা বন্ধুদের সাথে, এইটাও এমনই একটা জিনিস যা তিনি খুবই পছন্দ করতেন, অর্থাৎ তিনি মুভি দেখার ক্ষেত্রে খুবই পটু ছিলেন। ওকে, এবার আসে আমরা প্রশ্ন সলভ করি। চলো, নামাজি বিরতি। হ্যাঁ, কামালের ক্লাব ঢাকা লিগে এবার চ্যাম্পিয়ন, তাই না? ও আচ্ছা, আমি তো জানি না। আচ্ছা, তাহলে আমরা একটু বিরতি নিচ্ছি, নামাজটা শেষ হোক, আমরা নামাজের প্রতি সম্মান প্রদর্শন করি। 30 সেকেন্ডস ব্রেক। ওকে, এবার চলো আমরা একটু প্রশ্নগুলোকে বুঝে বুঝে সলভ করি। হ্যাঁ, কি বলছে, কোনটার উত্তর কি, এভাবে একটু মিলিয়ে সলভ করি। আচ্ছা, প্রথম প্রশ্ন, লাইভলিনেস মিন্স, লাইভলিনেস মানে কি? প্রাণবন্ততা, তাই না? মানে একটা উচ্ছ্বাস, একটা উদ্দীপনা, তাই না? যে জিনিসটা আমাদের ডালনেস নাই, টায়ার্ডনেস নাই, এটাকে আমরা বলছি লাইভলিনেস। ধরো একটা মানুষ যখন ঘুম থেকে উঠে সকালবেলা, একদম ফ্রেশ যখন ঘুম হয় 7-8 ঘন্টার, তখন যে একটা ফ্রেশ চিন্তা ভাবনা, কোনো চিন্তা নাই, কোনো মানে দুর্বলতা নাই, এটাকে আমরা বলছি লাইভলিনেস। হ্যাঁ, প্রাণবন্ত, উদ্দীপনা। তাহলে হ্যাপিনেস, সুখ, সুখ আর লাইভলিনেসকে একবারে মিলানো যাবে না। অনেক মানুষ সুখে থাকতে পারে কিন্তু সে খুব ডাল, কাজকর্মে মনোযোগ নাই, হতে পারে। ওয়ারিনেস, ভয় না। এনথুজিয়াজম, উদ্দীপনা, এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। টায়ার্ডনেস না, এখানে কোনো অলসতা বা দুর্বলতা বোঝাচ্ছে না। তাহলে কি হবে? এনথুজিয়াজম, উদ্দীপনা, উচ্ছ্বাস, কিছু করার যে চিন্তা ভাবনা, এটাকে বলা হচ্ছে উদ্দীপনা।
শেখ কামাল স্পেন্ড হিজ বয়হুড, শেখ কামাল তার যেই বয়হুডটা কোথায় কাটিয়েছেন? হ্যাঁ, ধানমন্ডি, টুঙ্গিপাড়া। বয়হুড মানে কিন্তু চাইল্ডহুড, সব মিলে এটাই হচ্ছে কথা। বয়হুড মানে হচ্ছে চাইল্ডহুড। ইন ফরিদপুর আর অ্যাব্রোড মানে বিদেশ। তিনি তার বয়হুডটা মানে শৈশবটা কোথায় কাটিয়েছেন? শৈশব অবশ্য আমরা দেখেছি টুঙ্গিপাড়ায় কাটিয়েছেন। তারপর যখন স্কুলে ভর্তি হলেন তখন চলে আসছেন, তখন 12-13 বছর, তখন ঢাকায় চলে আসছেন। হি পাস্ট হিজ স্টুডেন্ট লাইফ ইন, তিনি তার শিক্ষা জীবন কোথায় কাটিয়েছেন? খুলনা, খুলনার কোনো কথা কোনো প্যাসেজে নাই। ফরিদপুর, ফরিদপুরের কোনো কথা প্যাসেজে নাই। গোপালগঞ্জ আর ঢাকা, দুইটার মধ্যে আমরা পেয়েছি তার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তিনটাই ঢাকায় ছিল। তার উত্তর কোনটা হচ্ছে? ঢাকা। হি হ্যাড আ কালারফুল লাইফ, হিয়ার কালারফুল মিনস, এখানে কালারফুল কি পেয়েছিলাম? বিভিন্ন রকম কাজ, বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত থাকার যে জীবন, এটাকে আমরা কালারফুল পেয়েছি। তাহলে সাকসেসফুল না, সফলের সাথে কালারফুল যায় না। একটা মানুষ অনেক কাজে থাকতে পারে, সে সফল হতে পারে, ব্যর্থ হতে পারে। ডিফিকাল্ট, কঠিন না, তার সাথেও যাচ্ছে না। চ্যালেঞ্জিং, খুবই কঠিন সিচুয়েশন না। ভার্সেটাইল মানে বিবিধ, বহুমুখী। ওকে, বহুমুখী, বিভিন্ন ধরনের কাজ করেছে সে। হি হ্যাড অ্যান আর্ডেন্ট পেশন, আর্ডেন্ট মানে হচ্ছে তীব্র। তার তীব্র আগ্রহ ছিল কিসের প্রতি? স্পোর্টস, হ্যাঁ স্পোর্টসের প্রতি ছিল। অ্যাক্টিং, দেখেছি উনি নাটক করেছেন, সেটাও ছিল। সিঙ্গিং, গানের জন্য সেতার বাজানো শিখেছেন। অল অফ দিস, হ্যাঁ এই তিনটার প্রতি তার আকর্ষণ ছিল। তারপর আসি টিউটিলেজ মিন্স, টিউটিলেজ শব্দটার অর্থ কি? ভিলেজ, গ্রাম না। টিচার, টিচারও না। টিউটিল মানে কারো তত্ত্বাবধান, হ্যাঁ কারো নির্দেশনায় থাকা। নোভিস, নোভিস হচ্ছে শিক্ষানবিশ, যিনি অভিজ্ঞ না। টিউটোরিয়াল মানে হচ্ছে অভিজ্ঞ একজন শিক্ষক, অভিজ্ঞ একজন মেন্টর। বুঝে গেল? তাহলে কি হবে? গাইডেন্স, তত্ত্বাবধান। শেখ কামাল জয়েন্ট ছায়ানট ফর ড্যাশ। আচ্ছা, আমরা জানি কি টু এর সাথে কি হয়? টু এর সাথে ভার্বের বেস ফর্ম, আর ফরের সাথে কি হবে? অবশ্যই ফরের সাথে ভার্বের আইএনজি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রিপোজিশনের ক্লাসে পড়িয়েছিলাম না, টু ছাড়া অন্যান্য প্রিপোজিশনগুলোর পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের আইএনজি হবে। তাহলে এখানে দেখো ফর আস ইতোমধ্যে, তাহলে কি হবে? ফর লার্ন হয় না, টু থাকলে লার্ন হইতো, ফর লার্নিং। ঠিক আছে, টু ছাড়া বাকি প্রিপোজিশনের সাথে ভার্বের আইএনজি যুক্ত হবে। হি ইউজ টু লিড আ ভেরি ড্যাশ লাইফ, তিনি কেমন জীবন কাটাতে পছন্দ করতেন বা কাটাতেন? সিম্পল, অ্যারিস্টোক্রেটিক, গর্জিয়াস, লাক্সারাস। বাকি তিনটা অর্থ হচ্ছে খুব জাঁকজমকপূর্ণ, খুবই বিলাসবহুল না। আমরা প্যাসেজে পেয়েছি তিনি খুব সহজ সরল জীবন কাটাতেন। দ্য নেম অফ শেখ কামাল ইজ স্পেশালি অ্যাসোসিয়েটেড উইথ, শেখ কামালের নাম কোনটার সাথে সবচেয়ে বেশি যুক্ত? ক্রিকেট না, বাংলাদেশে ক্রিকেটের সাথে ওনার নাম খুব একটা যুক্ত না। হকি, ফুটবলের সাথে সবচেয়ে বেশি যুক্ত, ফুটবল। হ্যাঁ, শেখ কামাল আমরা জানি এরকম একটা টিমের নামই আছে, শেখ কামাল ক্রীড়াচক্র। আ প্লে রাইট ইজ এ পার্সন হু রাইটস, একজন নাট্যকার হলেন ওই ব্যক্তি যিনি কি লিখেন? সং না, সঙ্গীত শিল্পী বলে থাকে। পোয়েম, কবি বলা হয় তাকে, পোয়েট। নোভেল, নোভেলিস্ট বলা হয়। আর ড্রামা যে লিখে তাকে বলা হচ্ছে প্লে রাইট। ওকে, প্লে রাইট মানে নাট্যকার। ওকে, তাহলে এই দুইটা প্যাসেজ কি ক্লিয়ার? এই দুইটা প্যাসেজ থেকে কি প্রশ্ন আসলে পারা যাবে? একটু জানাতো ভাইকে। এই দুইটা প্যাসেজের আমরা সলভ করলাম। আজকে প্যাসেজগুলো আগামীকাল মানে পরের ক্লাসে আমরা 3টা রাখবো। হ্যাঁ, আজকে ক্লাসে 2টা, পরের ক্লাসে রাখবো 3টা, এর পরের ক্লাসে আবার 2টা, এর পরের ক্লাসে 3টা, এরকম মোট 10টা প্যাসেজ, কমপক্ষে 10টা। আমি আর বেশিও পড়াতে পারি হয়তো প্রয়োজন পড়লে, বাট অন্তত পক্ষে 10টা প্রবলেম সলভ করে দেওয়ার ইচ্ছা আমার মধ্যে আছে। বাকিটা সৃষ্টিকর্তা জানেন, আমি যদি সুস্থ থেকে শেষ করতে পারি আর কি। পারবো ভাই, ক্লিয়ার, ফাইন, ওকে, গুড গুড, তাই না? আচ্ছা, চমৎকার। তাহলে তোমরা আশা করছি উপকৃত হচ্ছ ক্লাসগুলোর মাধ্যমে। ক্লাসগুলো হয়তো চাইলে আমি আমার পেজ থেকে, গ্রুপ থেকে করতে পারতাম, বাট সেটা আমি করিনি, কারণ এক্ষেত্রে প্রিমিয়ামনেসের ঘাটতি ঘটে। ক্লাসগুলো একটা জায়গায় হবে, সেখানে ক্লাসের স্লাইড থাকবে, ক্লাস সুন্দরভাবে গোছানো থাকবে, সেগুলোর ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে আবার সব নোট আপলোড করা থাকবে, তোমরা তোমাদের ক্লাসের নোট আবার আপলোড করবা। এই জিনিসটা একটা সুন্দর একটা ব্যাপার, এটা সৌন্দর্য একটা জিনিস আছে। সো এই জন্যই আসলে এগুলোকে একদম প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো করানোর ব্যবস্থা করার জন্য একটা সুন্দর এনভায়রনমেন্টে তোমরা থাকো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এখানে শেষ করছি। হ্যাঁ,
আজকে এখানে শেষ করছি, আর বারবারই বলছি 24 ব্যাচ। যদি ইংরেজির এখনো পর্যন্ত তোমাদের প্রস্তুতি খারাপ হয়ে থাকে, গ্রামার বুঝো না, প্যাসেজ বুঝো না, রাইটিং পার্ট জানো না, তারপর হচ্ছে ভোকাবুলারি জানো না, সবকিছুর একটা ওয়ান স্টপ সলিউশন হতে পারে তোমার জন্য ইংলিশ উইনার 3.0 কোর্সটি। সো এখন যদি এরকম কেউ হয়ে থাকো যে তোমার গ্রামার বুঝতেছো না, মডিফায়ার কাকে বলে সেটা বুঝতেছো না, প্যাসেজগুলো ধরে ধরে পড়তে পারতেছো না, কিন্তু তোমার পরীক্ষা খুব শীঘ্রই আমি জানি, সো এইরকম যদি শেষ সময় এসে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে ইংলিশ উইনার 3 কোর্স 12টা বা 13টা লেকচার গিয়েছে, আরো প্রায় 20-25টা লেকচার বাকি আছে। সো দ্যাট ক্যান বি আ গুড চয়েস ফর ইউ। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে কালকের পরের দিন। টিল দেন স্টে হ্যাপি, স্টে উইথ বন্দি পাঠশালা, এন্ড স্টে উইথ ইংলিশ উইনার। আসসালামু আলাইকুম।